সবাইকে স্বাগত স্টোরি টেলিংয়ে। আজকে গল্পটি দেবাশিস সেনগুপ্তের লেখা পছন্দের মানুষ। তা প্রকাশিত হয় শারদিয়া বরং সাহিত্য চতুর্থ সংখ্যায়। লেখক দেবাশিস সেনগুপ্ত। তিনি অধ্যয়ন করেছিলেন গঙ্গাপুরী শিক্ষা সদন ফর বয়েজ, তারপর সাউথ সিটি কলেজে। শুরু করলাম আজকে গল্প পাঠে পূজানা পছন্দের মানুষ। ঘরে পা রাখতেই নূপুর আমাকে ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারায় চুপ করতে বলল। সোফায় বসে পা দোলাতে দোলাতে এক মনে টেলিভিশন দেখছিল নূপুর। নূপুর আমার ছাত্রী, বড় লোকের একমাত্র আদরে কন্যা। আমি চুপচাপ ওর উল্টো দিকের একটি চেয়ারে বসে রইলাম। মিনিট 10 হলো আমি এখানে এসেছি ওকে পড়াবার জন্য। আমাকে আরো 20 মিনিট অপেক্ষা করতে হবে টিভি সিরিয়ালটা শেষ না হওয়া পর্যন্ত। সামনেই নূপুরের 12 ক্লাসের পরীক্ষা, কিন্তু ওর তাতে কিছু যায় আসে না। নূপুর দেখতে মন্দ নয়, ঠোঁটের ওপরে বাঁ দিকে ছোট্ট একটা তিল ওর সৌন্দর্যকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। নূপুরের পাশাপাশি এলেই আমি অনির্বচনীয় একটি গন্ধ পাই। তিলের তো আর গন্ধ থাকে না, আসলে ওইটা ওর শরীরের অন্যরকম একটা গন্ধ, যা হয়তো কেবল নূপুরেরই আছে। নূপুরের বাবার অগাধ পয়সা, বাংলাদেশের সঙ্গে কি সব আমদানি রপ্তানির ব্যবসা আছে। মাসের অর্ধেক দিন কলকাতায় বাইরেই থাকেন। নূপুরের মা বেঁচে নেই। নূপুর যখন ছোট্ট কি একটা মেইলি অসুখে যেন মারা গেছেন। লেখাপড়া ছাড়া পৃথিবীর সব কিছুতেই ওর দারুণ আগ্রহ। নূপুর রবীন্দ্রসঙ্গীত ভালো গায়, হাসি খুশি প্রাণোচ্ছল, যাকে যা বলার তা মুখের ওপরেই বলে দিতে পারে নির্ভয়। সোফায় বসে পা দোলানো নূপুরকে এই মুহূর্তে আমার ভারী সুন্দর লাগছিল। অদ্ভুত ঢিলে ঢালা নতুন ডিজাইনের একটি প্রিন্টেড পোশাক পরে আছে নূপুর। সারা পোশাক জুড়ে মুখোমুখি বসা 2টি করে ছোট্ট অচেনা পাখি। ও কখনো শাড়ি পরে না, বোধহয় শাড়ি পরলেও ওকে এই রকমই ভালো দেখাতো। আসলে মানুষকে ভালো লাগে তার স্বভাবের জন্যে, সব প্রতিভার জন্যে। এতক্ষণে সিরিয়ালটা শেষ হলো। রিমোটে টিভি অফ করে আমার দিকে তাকিয়ে হাসল নূপুর। সরি অলোকদা, আপনাকে অনেকক্ষণ এভাবে বসিয়ে রাখলাম। আসলে সিরিয়ালটা এত ইন্টারেস্টিং, এর একটা এপিসোড মিস করলেই। না না ঠিক আছে, আর তাছাড়া আমিও তো দেখছিলাম, বেশ লাগছিল কিন্তু আমার। অলোকদা, আপনি তো একদমই টিভি দেখছিলেন না। তবে আমি ঠক গেলাম। আপনি তখন থেকে চুরি করে কেবল আমাকেই দেখছিলেন। বলুন না অলোকদা, অমন করে আমাকে কি দেখছিলেন? অত্যন্ত সাবলীল ভাবে প্রশ্ন করলেন। কি আবার? এমনি দেখছিলাম। আমি বিব্রত বোধ করি। মাস্টার সুলভ গাম্ভীর্য এনে বলি, এবার দয়া করে বইটই বার করো তো, অনেক দেরি হয়ে যাচ্ছে আজ। না অলোকদা, মানে মানে আজ আমার পড়বার মুড নেই। সে কি, আর 1 মাস বাদে তোমার ফাইনাল পরীক্ষা। আমার গলায় অসন্তোষ ফুটে ওঠে। তাতে কি হলো? এর চাইতে একটা এক্সপেরিমেন্ট ব্যাপারে আমি এখন ভীষণ ব্যস্ত আছি। দেখো নূপুর, তোমার এখন যা বয়স
তাতে পড়াশোনার চাইতে বেশি এক্সপেরিমেন্ট কিছু থাকা উচিত নয়। আমি বলি, নূপুর আমাকে পাত্তাও দিল না, চুপচাপ বসে আবার আগের মতন পা দোলাতে লাগলো। তাহলে শুধু শুধু আর বসে থেকে কি হবে? আমি উঠে দাঁড়াই, আমার অন্য এক জায়গায় পড়ানোর আছে। আহা, অমন ঝপ করে রেগে যেতে নেই অলোকদা। নূপুর হাত ধরে আমাকে বসিয়ে দেয়। আগে আমার প্রবলেমটা শুনুন তো, তাহলে আপনিও ঠিক বুঝবেন কি মারাত্মক একটা বিষয় নিয়ে আমি এখন যাকে বলে হিমশিম খাচ্ছি। ও একেবারে আমার গা ঘেঁষে বসেছে। ওর শরীরের সেই আশ্চর্য গন্ধটা আবার আমার হৃদয়ে চেপে বসে। আমি অনিবার্যভাবে কেঁপে উঠি। জানি না এভাবে লুকিয়ে লুকিয়ে ওর শরীরের গন্ধ নেওয়াটা একজন শিক্ষক হিসেবে সামাজিক বহির্ভূত কিনা। তবু সেন্ট প্রথম দিন থেকে, যেদিন প্রথম আমি গন্ধটা পেয়েছিলাম, ওর পাশাপাশি এলেই কেমন যেন আড়ষ্ট হয়ে যায়। পরম ভালোবাসায় ওর পিঠে আলতো হাত রাখি। কি ব্যাপারে নূপুর, কি সমস্যা আবার তোমার? তার আগে বলুন আপনাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি কিনা। স্বাচ্ছন্দ্যে আমি বলি, তারও আগে তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা জল খাওয়াও দেখি। নিশ্চয়ই, আমি এক্ষুনি আনছি। কাউকে না ডেকে নূপুর নিজেই উঠে জল আনতে যায়। আর নূপুর ফিরে এসে কি কথা শোনাবে ভেবে আমি দিশেহারা হই। নূপুরের হাত থেকে জলের গ্লাসটা নিয়ে ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ওর সমস্যাটা হদিশ করতে থাকি। নূপুরের বাড়িতে এই সময় কাজের মহিলাটা ছাড়া কেউ থাকে না। সে এখন নিশ্চয়ই রান্নাঘরে। তাই নূপুর বেশ খোলা গলাতেই জানায়, অলোকদা, আজ থেকে ঠিক 15 দিনের মাথায় আমি একজনের সঙ্গে বাড়ি ছেড়ে পালাবো। কি বলছো তুমি? আমার হাতের গ্লাসটা থেকে অনেকটা জল ছিটকে মেঝেতে পড়ে যায়। অলোকদা, বি কোয়াইট। আরো আছে, আমার বাকিটা শুনলে তো আপনি একেবারে কাহিল হয়ে যাবেন। নূপুরের নির্বিকার জবাব। কিন্তু তুমি পালাবে কেন নূপুর? কিসের অভাব তোমার? তোমার বাবা তোমাকে যথেষ্ট ভালোবাসেন। এভাবে হঠাৎ চলে গেলে উনি ভীষণ আহত হবেন। তা হয়তো হবেন, অথচ এছাড়া যে আমার অন্য কোনো উপায় নেই। উনি আমার পছন্দের মানুষটিকে কিছুতেই প্রথমে মেনে নেবেন না। বাপির এক বন্ধুর ছেলের সঙ্গে যে অনেক দিন আগে থেকেই আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাতে অসুবিধাটা কোথায়? ওর সঙ্গে সারা জীবন কাটাবার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ওকে দেখলেই মাথা কেমন গরম হয়ে যায়। বুঝলাম, তাই সব ব্যাপারে আমি কি করতে পারি? আমি রীতিমতন অসহায় প্রকাশ করি। আপনি অনেক কিছু করতে পারেন। কি রকম? আমি শুধুই আমার হবু স্বামী সিলেকশনের ব্যাপারে পৃথিবীতে একমাত্র আপনাকেই আমাকে পথ দেখাতে পারেন। নূপুর জবাব দেয়। নূপুরের মুখে স্বামী শব্দটা কেমন যেন অগোছালো শোনালো। হাজব্যান্ড বললে নির্ঘাত মানিয়ে যেত। নূপুর, আমাকে কি করতে হবে একটু তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম। সে কি অলোকদা, এদিকে আমার মরণ বাঁচন সমস্যা আর আপনি এরকম ছটফট করছেন। হাতে মাত্র 15টা দিন সময়।
নূপুর বলে, চিত মাথা খারাপ হয়ে গেছে। পছন্দের মানুষের সঙ্গে তোমার ওই 15 দিনের সম্পর্কটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। আমি বললাম, কারণ একটা নিশ্চয়ই আছে অলোকদা। আমি দেখেছি কোনো একটা ডিসিশন নিয়ে আমি 15 দিনের মধ্যে যদি সেটা করে ফেলতে পারি তো পারি, নয়তো কিছুতেই পারি না। ইনফ্যাক্ট সেই রকম আর করাই হয়ে ওঠে না। নূপুরের অকপট স্বীকারোক্তি। আমি এবার নূপুরের দিকে ভালো করে তাকালাম। ওর চোখের গভীরতা দেখেই বোঝা যায় ও আমার সঙ্গে এক ফোঁটাও ইয়ার্কি করছে না। তাছাড়াও এভাবে কোনো মজা আমার সঙ্গে কখনো করে না। আমি জানি ওর অসম্ভব জেদ। ও যেটা ভেবেছে সেটাই করবে। একটা অজানা আশঙ্কা আমার ভেতরটা ছুঁয়ে যায়। এরপর খানিকটা চুপচাপ কাজের মহিলাটি 1 কাপ চা রেখে যায়। কিছু ভাবলেন অলোকদা? নূপুরেই একসময় নীরবতা ভাঙে। কি ব্যাপারে? চায়ে চুমুক দিতে দিতে বলি, আমার পছন্দের মানুষের ব্যাপারে নূপুর জিজ্ঞাসা করে। ও তো নিশ্চয়ই তোমার ঠিক করা গেছে। হাতে মাত্র 15টা দিন, যখন সময়। আমি বলি, আরে এইটাই তো আমার একমাত্র সমস্যা। পালাবার উপযুক্ত আমার হাতে এই মুহূর্তে 3 জন মাত্র মানুষ, কিন্তু এদের ভেতরে কার সঙ্গে? ভারী আশ্চর্য তো, তোমার হাতে 3 জন মানুষ আর তুমি এখন জানো না কার সঙ্গে তুমি বাড়ি ছাড়বে? উফ, আমি বাপের জন্মেও এমনটা শুনিনি। আমি বাস্তবিকই বিস্ময়ে হতবাক হয়ে যাই। দিস ইজ লাইফ নূপুর, জীবনটা খেলা নয়। এই রকম হুড়োহুড়ি করে এইসব ব্যাপার করতে নেই, যেখানে সারা জীবনের প্রশ্ন জড়িত। আই এম সরি নূপুর, এ ব্যাপারে তোমাকে কোনো রকম সাহায্যের প্রতিশ্রুতি দিতে পারছি না আমি। প্লিজ অলোকদা, প্লিজ, আপনি অন্তত আমাকে একটু বুঝতে চেষ্টা করুন। ওর আবেগে আমার আঙুল চেপে ধরে। আমি আস্তে করে ওর হাত ছাড়িয়ে নিয়ে এক চুমুকে চায়ের কাপ শেষ করি। ফ্যানের হাওয়া বাঁচিয়ে সন্তর্পণে একটা সিগারেট ধরাই। পরপর 2-3টে টান দিয়ে একটু ধাতস্থ হই। তারপর জানতে চাই, আচ্ছা শুনি, কোন 3 জন ভাগ্যবানের কথা তুমি ভাবছো? নূপুরের সে কোন সাংঘাতিক প্রস্তাবের জন্যে আমি নিজেকে ক্রমশ প্রস্তুত করবার চেষ্টা করছি। অলোকদা, একজন আমার ক্লাসমেট, পলার মেজদা, দারুণ হ্যান্ডসাম গ্র্যাজুয়েট, বছর 1.5 হলো টিস্কোতে চাকরি করছে, ভীষণ স্মার্ট, অ্যাম্বিশনস, সব সময় ফিটফাট থাকে। মাস 6 আগে একবার পলাদের ফ্যামিলির সঙ্গে বোটানিক্স এ পিকনিক করতে গিয়েছিলাম। তখনই একটা নৌকার ওপরে রনিত আমাকে প্রপোজালটা দেয়। সূর্যের শেষ আলোয় তখন ওকে আমার এত সুন্দর লাগছিল, বলতে গিয়ে নূপুর কিরকম আনমনা হয়ে যায়। তাহলে ঠিকই তো আছে, ওর সঙ্গে না হয়। অলোকদা, আমি কিন্তু বাকি 2 জনের কথা এখনো বলিনি। নূপুর আমাকে মনে করিয়ে দেয়। বেশ তো, বাকি 2 জনের কথাও না হয় বলো। আমি বললাম। ততক্ষণে আমি অন্তত কিছুটা আশ্বস্ত হয়েছি। নূপুরের প্রথম পছন্দের মানুষটির কথা জানবার পর যে কারোরই সন্তুষ্ট হবার নয়। দ্বিতীয়, আমাদের পুরনো পাড়ার মৃদুলদা, শান্তা মাসির ছেলে বলেই চলে। গত বছরে গ্র্যাজুয়েশনে কমপ্লিট করে এখন চাকরির চেষ্টা করছে। অসম্ভব নিরীহ আর চাপা। ও আমাকে মনে মনে খুব ভালোবাসে, কিন্তু ওই যে বললাম,
ভীষণ চাপা স্বভাবের, মরে গেলেও মুখ ফুটে বলার মানসিকতা নেই। তবে আমি শিওর, আমি ওকে বললে ও রাজি না হয়ে পারবেই না। কিন্তু অলোকদা, মৃদুল দাটা না বড্ড আনস্মার্ট, কথাবার্তায় কোনো ছিঁড়িছাদ নেই। এত ভ্যাবলাকান্ত আমার আবার একদম ভালো লাগে না। এই দেখো নূপুর, সিকিউরিটির দিক থেকে যদি ভাবো, ওই প্রথম জনকেই আমার গ্রহণযোগ্য লাগছে। আমি মতামত জানালাম। অলোকদা, সিকিউরিটিটা এইখানে কোনো সমস্যাই নয়, কারণ আমি জানি বাপি আমাকে অন্ধের মতন ভালোবাসেন। মাসখানেকের ভেতরেই বাপি তার জামাইকে, তা সে যত অপদার্থই হোক, ঠিক মেনে নেবেন। আর একবার মেনে নিলে বাপির সমস্ত কিছু তো তাঁরই। দারুণ নূপুর, চমৎকার তোমার দূরদর্শিতা। এই বয়সে এত প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা। অলোকদা, এটা মারাত্মক রকম শক্তি। ভবিষ্যতে অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। এছাড়া তোমার বাবার শেষ পর্যন্ত আর উপায় বা কোথায়? যাক শুনি এবার তোমার শেষ পছন্দের ব্যক্তিটির বর্ণনা। আমি বলি। বেশ কিছুক্ষণ নূপুরের মুখে আর কোনো কথা নেই। আমিও নিঃশব্দে সিগারেট টানতেই থাকি। নূপুর সম্ভবত একটু দম নিয়ে নিচ্ছে। তা নিক, বেচারার মনের ওপর নিশ্চয়ই বড্ড ধকল যাচ্ছে। এদিকে কখন যে রাত 8:30 বেজে গেছে টেরই পাইনি। আর বেশিক্ষণ সময় দেওয়া ঠিক হবে না। আমার এক্ষুনি ওঠা দরকার। ফেরবার পথে আজ আবার রাজপুরে দিদির ফ্ল্যাটে ঘুরে যেতে হবে। জামাইবাবুকে একটা জরুরি খবর দেওয়ার আছে। কি হলো নূপুর, বলো তোমার শেষ পছন্দের ব্যক্তিটির কথা। আমি তালা লাগাই। তবু নূপুর আরও মিনিট খানিক সময় নেয়। তারপর টিভির রিমোটটা নিয়ে নাড়াচাড়া করতে করতে এক সময় প্রায় ফিসফিস করে বলে, আমার 3 নম্বরের পছন্দের মানুষ আপনি। নূপুর বলে কি? ওর 3 নম্বরের পছন্দের মানুষের কথা শুনে আমার মাথা ঘুরে যায়। আমি যে এরপর কি বলবো ঠিক করে উঠতে পারি না। শুধু বহুক্ষণ বাদে আরও একবার নতুন করে আমি সেই পরিচিত গন্ধটা গোপনে অনুভব করলাম। অলোকদা, আমাকে বিশ্বাস হচ্ছে না? এই আপনার গা ছুঁয়ে বলছি। নূপুরের বলার ভঙ্গিতে কোনো রকম ভনিতা নেই। তাছাড়া ও আজকে আগাগোড়া সিরিয়াস। আমি আবার এসবের মধ্যে কেন নূপুর? আমি কোনো মতে মনে মনে উচ্চারণ করি। নূপুর শুনতে পায় না। এক মুহূর্ত চুপ করে নূপুর আবার বলতে শুরু করে, এটা অবশ্য ঠিক, বাকি দুজনের থেকে আপনি বেশ বাজে দেখতে, আর বয়সটাও একটু বেশি। তবু আপনাকে আমার বেশ ভালো লাগে। অলোকদা, আপনি কি অপূর্ব কবিতা লিখতে পারেন। আপনার কোনো লেখা কোথাও ছাপা হলে আমি তৎক্ষণাৎ তা পড়ে ফেলি। আপনার অধিকাংশ কবিতাই যে আমাকে জড়িয়ে তাও আমি বেশ বুঝতে পারি। আর এও জানি, বলতে গিয়ে নূপুর থেমে যায়। কি জানো তুমি? উত্তেজনায় আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। নূপুর বলে, আপনিও আমাকে খুব পছন্দ করেন। ওহ নূপুর, পছন্দ অনেক রকম মানে হয়। তোমার বয়স কম, এসব তুমি বুঝবে না। আমি ওকে বোঝাতে চাই। অলোকদা, সবসময় হইচই আর এটা সেটা নিয়ে মেতে থাকি বলে আপনি কিন্তু ভাববেন না আমি হালকা স্বভাবের। আমি পুরুষের মনের ভাষা পড়তে জানি।
আমি 100% শিওর যে আজ থেকে 15 দিনের দিন সব কিছু ছেড়ে ছুড়ে আপনার কাছে হাজির হলে আপনি কিছুতেই আমাকে ফেলে দিতে পারবেন না। পারবেন না, কারণ আপনি আমাকে ভালোবাসেন। এক নিঃশ্বাসে নূপুর বলে যায়। আমি এবার সত্যি উঠবো নূপুর। আমি উঠে দাঁড়াই। নূপুর, কাল থেকে আমি কিছু দিন আসবো না। একটা সেমিনারের কাজে আমাকে কলকাতার বাইরে যেতে হচ্ছে। আপনি কোথাও যাচ্ছেন না। আসলে আপনি আমার থেকে এই 15টা দিন কেটে থাকতে চাইছেন অলোকদা। আপনি আমার কাছে ধরা পড়ে গেছেন। এরপর আমার মুখোমুখি হতে ভয়ঙ্কর অস্বস্তি হবে আপনার। নূপুরের থামার কোনো ইচ্ছাই নেই। ও অনর্গল বলে যেতে থাকে, আপাতত আপনাকে আমার খুব একটা প্রয়োজন নেই। অবশ্য প্রয়োজন হলে 15 দিনের দিন আমি আপনাকে ঠিক খুঁজে নেব। কোনো জবাব না দিয়ে আমি তাড়াতাড়ি ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়ি। সময় তো কারোর জন্য বসে থাকে না, সুতরাং একটা একটা করে 14টা দিন। এরপর কিভাবে কেটে গেল আজ 15 দিন। একদিন সর্বদা বিচ্ছিরি আশঙ্কা আমার চেতনার সঙ্গে কাটার মতন আটকে আছে। নূপুরের সঙ্গে এর মধ্যে আর দেখাও হয়নি, কিন্তু সেদিন থেকে ওর শরীরের সেই বিখ্যাত গন্ধটা অনবরত আমার পাশাপাশি ঘোরে। আজকাল সব জায়গায় যখন তখন সেটা আমি পাই। কাল সারা রাত হাজার চেষ্টা করেও দু চোখের পাতা এক করতে পারিনি। আজ খুব ভোরে বিছানা ছেড়ে উঠে পড়েছি। আমি নিশ্চিত আজ সারাটা দিন আমার প্রচণ্ড উৎকণ্ঠায় যাবে, কেন জানি না। আর আমার অগোছালো ঘরটা নিজের হাতে একটু পরিষ্কার করতে ইচ্ছে করলো। বিছানাপত্র ঠিকঠাক করে বেড কভারটাও বদলালাম। এক গোছা গন্ধরাজ এনে ফুলদানিটাও সাজাতে হলো, নূপুরের প্রিয় ফুল। তারপর স্নান করে এসে অনেক দিন পরে সুন্দর একটা কবিতা লিখে আমি নূপুরের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিন্তু দেখতে দেখতে ক্যালেন্ডারের তারিখ বদল হলো। আমারও প্রতীক্ষা শেষ হলো। মনের উপর থেকে এতদিনের সত্যি একটা ভার নেমে গেল। ঠিক 15 দিন বাদে আবার আমি ভালো করে খেলাম। বাড়ি থেকে বেরিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করলাম। রাতে স্বাভাবিক ঘুম ঘুমালাম। পরদিন সন্ধেবেলা একরাশ কৌতূহল নিয়ে নূপুরদের বাড়ির উদ্দেশ্যে পা চালালাম। বেল টিপতেই দরজা খুললেন নূপুরের বাবা। এই সময় উনি কোনোদিন বাড়িতে থাকেন না। ভদ্রলোকের চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। আমাকে দেখেই বললেন, এসো অলোক, তুমি নাকি বেশ কিছুদিন ধরে আসছো না? হ্যাঁ, মানে আমি আগে কিছুদিনের জন্য একটু বাইরে গিয়েছিলাম। আমি আমতা আমতা করে জবাব দিই। এদিকে কি হয়েছে জানো অলোক? নূপুরের বাবা বললেন, একটা চিঠি লিখে নূপুর কাল বিকেলে আমাদের পুরনো পাড়ার শান্তাদির ছেলের সঙ্গে কোথায় যেন চলে গেছে। লিখেছে অহেতুক খোঁজ না করতে, দিন 15 পরে নিজেই ফিরবে। কি কেলেঙ্কারি বলো তো? এভাবে 15টা দিন চুপ করে বসে থাকা যায়? নূপুরের বাবার আর্তনাদের শেষটা আমার আর কানে ঢোকে না। সবকিছু যেমন তালগোল পাকিয়ে যায়। বারবার নূপুরের একটা কথা কেবল কানে বাজতে থাকে, কিন্তু অলোকদা
মৃদুলটা বড্ড আনস্মার্ট, কথাবার্তায়ও কোনো ছিঁড়ি ছাদ নেই। এত ভ্যাবলা কাণ্ডটা আবার আমার। এরপর আমার সত্যি কষ্ট হয়। নূপুরের শরীরের সেই বিশেষ গন্ধটা আমার চারপাশ থেকে দ্রুত মিলিয়ে যায়।